রাজধানী পল্টন থানা হেফাজতে যুবকের মৃত্যু, পরস্পর বিরোধী বক্তব্য, মাদক ব্যবসায়ী দাবি। বরগুনা রিফাত হত্যা মামলার রায় আজ, মিন্নি সহ সব আসামির সর্বোচ্চ শাস্তি দাবি পরিবারের। বিনা দোষে কারাভোগ করা জাহালমের ক্ষতিপূরণের রায় আজ, দুদককে দায় সোনালী ব্যাংকের। সিলেটে গৃহবধূ ধর্ষণে ফের তোপে ছাত্রলীগ, ফিরছে না ভাবমূর্তি, নেতৃত্ব সংকট বলছেন শিক্ষাবিদেরা। যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ও বাইডেনের প্রথম নির্বাচনী বিতর্ক, করোনা নিয়ে বিতণ্ডা। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুফি আহমেদ এবং আমি দোলা ডলারেস। পুরো খবরে যাচ্ছি। রাজধানীর পল্টন থানায় পুলিশ হেফাজতে মাসুদ রানা নামে একজনের মৃত্যু হয়েছে। তাকে মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ। এ ঘটনায় বিস্তারিত জানতে মঙ্গলবার রাতে পল্টন থানায় গেলে ক্যামেরার সামনে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি, বরং নানা অজুহাতে থানা থেকে বের হয়ে যান তারা। থানার 2 পুলিশ সদস্যের সাথে কথা বলে জানা যায়, মাসুদ রানাকে রাজধানীর গুলিস্তান থেকে ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাজধানীর গুলিস্তানে মৃত অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসে পল্টন থানা পুলিশ। আমি তো 8টায় ডিউটিতে আসছি। 8টার আগে, আজকে 8টার আগে। হ্যাঁ, আমি ডিউটিতে আসি, আসার পরে হয়তো আধা ঘন্টা বা 45 মিনিট পরে শুনছি যে আসামি একজন অসুস্থ। গুলিস্তান থেকে আমাদের পল্টন থানায় এসআই এনামুল একটা অজ্ঞাতনামা, পরে নাম জানা যায়, তার নাম রানা। ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসাকরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। 10টা সাড়ে 10টার দিকে নিয়ে আসে। এ নিয়ে বিস্তারিত জানাতে পল্টন মডেল থানা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এই মৃত্যু নিয়ে পুলিশের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে, এর কারণ কি? আমরা ঠিক এই মুহূর্তে পল্টন থানায় রয়েছে এবং গতকালকে যে যুবকের মৃত্যুর কথা বলা হয়েছে সেখানে তার স্বজনরা, আমরা এই মুহূর্তে যদি একটু আপনাকে দেখাতে চাই যে তার স্ত্রী যিনি রয়েছেন তাহমিনা বেগম, তিনি কিছুক্ষণ আগে সেখানে এসেছেন এবং তিনি সম্পূর্ণভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এরকম একটি দাবি তিনি করেছেন। এবং তিনিও বলেছেন যে তখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তাদেরকে যেমনটা জানানো হয়েছে, তিনি বলেছেন যে গ্রেপ্তারের করার পর যখন জেল অর্থাৎ হাজতে রাখা হয়েছে, থানা হাজতে, তখন তিনি মাথা দেয়ালের সাথে ঠুকেছেন এবং এর পরবর্তীতে তার মৃত্যু হয়েছে এরকম একটি কথাও তিনি বলেছেন এবং নির্যাতনের দাবি তিনি করেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম মরদেহ তিনি দেখতে পেরেছেন কিনা। তিনি বলেছেন যে এখন পর্যন্ত আসলে মরদেহ দেখতে পারেননি। আর এই যে যুবকের মৃত্যু হয়েছে তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জে, তিনি রূপগঞ্জে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি লোহার যে কারখানা রয়েছে অর্থাৎ রডের যে কারখানা রয়েছে সেখানে কাজ করতেন এবং তিনি আসলে তার সস্ত্রীক অর্থাৎ তারা থাকেন হচ্ছে কাজপুরে। সকালে এখানে তারা এসেছেন। এখন পর্যন্ত পুলিশের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন আসলে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, যার নেতৃত্বে আদোলা আমি একটু দেখাতে চাই এখানে পুলিশের যে সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে হচ্ছেন যিনি হিরণময় বারুরি, তিনি আসলে আমরা এখন পর্যন্ত থানার দায়িত্বরত যারা রয়েছেন কাউকেই এখানে এখন পর্যন্ত পাইনি। মোহাম্মদ সেন্টু মিয়া রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। দোলা আসলে তিনিও এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তারা এখানে এখন পর্যন্ত আমরা আসলে পাইনি। যিনি পুলিশের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন এই পল্টন থানার, তাকে আসলে তিনি ছুটিতে রয়েছেন। আমরা মোহাম্মদ সেন্টু মিয়া যিনি পুলিশ পরিদর্শক তদন্ত, তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাকেও পাইনি। হিরণময় বারুরি ইন্সপেক্টর অপারেশন, তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনিও পাইনি। আর অফিসার ইনচার্জ যিনি আবু বকর সিদ্দিকী, তিনি আসলে ছুটিতে রয়েছেন। দোলা আমরা যেমনটা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি এএসআই রাজীব দাসের নেতৃত্বে গতকালকে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার কাছে জানতে চেয়েছিলাম কি কারণে অ্যারেস্ট করা হয়েছে। এএসআই রাজীব দাস যেমনটা আমাদেরকে বলেছেন যে গতকালকে স্টেডিয়ামের 3 নম্বর গেট থেকে দুজনকে অর্থাৎ মোমেন সহ এই মাসুদ রানা সহ আরো
দুইজনকে মোট 200 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখানের যিনি রয়েছেন ফরহাদ নামে ডিউটি অফিসার, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই ঘটনা সম্পর্কে আপনি আসলে কি জানতে পেরেছেন? আমি কিছুক্ষণ আগে ডিউটি অফিসার হিসেবে এজ এ চার্জ নিছি। আপনার অধিকতর তথ্যের জন্য আমাদের সিনিয়রদের সাথে একটু যোগাযোগ করুন। সিনিয়ররা কি অফিসে আছেন এখন? আমি একটু মোবাইল ফোনে একটু যোগাযোগ করেন প্লিজ। দোলা, যেমনটা শুনছেন এখানে ডিউটি অফিসার ফারাদ, তিনি আসলে তাদের সিনিয়র যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে যে তাদেরকে কাশপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে তাহমিনা তিনি আসলে আমাদের সাথে বলার চেষ্টা করেছেন কাশপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। যদিও এএসআই রাজীব দাস যার নেতৃত্বে কালকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তিনি দাবি করেছেন স্টেডিয়ামের 3 নম্বর গেট থেকে দুজনকে তিনি সহ অর্থাৎ মাসুদ রানা এবং মোমেন সহ দুজনকে 200 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নির্যাতন করা হয়েছে কিনা এই প্রশ্ন আমি করেছিলাম, তিনি তার আসলে এই প্রশ্নের কোনো উত্তর দেননি। বরাবরের মতো পুলিশ তাদের সিনিয়র যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলবো, তাহমিনা যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো, অর্থাৎ মাসুদ রানার যিনি স্ত্রী। আপনার অভিযোগের বিষয়টা কি একটু বলবেন? কি হয়েছিল? আমাকে বলছে আপনার স্বামী ধরা খাইছে, আমাদের পল্টন ইয়ার মধ্যে। তাই কাশপুর থেকে আমার স্বামীরে আনছে, যে এটা মনে করে যে মোমেনের স্ত্রী আমাকে বলছে, মোমেনের স্ত্রী 50,000 টাকা দিয়ে গেছে কাল বিকালে। আমি রাত 10টা বাজে মেয়ের সংবাদ পাই। পরে সারা রাত আমি যে এত ফোন দিছি, আমার ফোন পুলিশে পাই, ধরে নাই। পরের ভোর রাতের দিক দিয়ে রাতে 3টার দিয়ে বলতেছে আপনার স্বামী মৃত্যু হয়েছে, আইসা লাশ নিয়ে যান। আচ্ছা, আপনার স্বামী কি অসুস্থ ছিল? আগে কোনো অসুস্থ ছিল না আমার স্বামী সকালবেলা ভালো মানুষ, খাওয়া দাওয়া করে অফিসে গেছে। এর আগে তার কোনো অসুস্থতার রেকর্ড আছে? কোনো অসুখ নেই, আমার স্বামী কোনো দিন বিছানায় থাকেনি, অন্তত 2-4-5 বছর কোনো দিন তার কোনো অসুখ নেই। তার গায়ে বড় ধরনের কোনো অসুখ নেই, তার গায়ে কোনো, সে খেটে খাওয়া মানুষ। পরে পুলিশ কি বললো? পুলিশ তো আমার স্বামীর লাশ আমাকে দেখাই না এখনো, খালি বলতেছে ম্যাজিস্ট্রেট আসবে, এ আসবে, ও আসবে। স্বামী যারা মোবাইল ইউজ করে সে মোবাইলটা পর্যন্ত আমার এখন হাতে দেয় নাই। এখন আমি কি করব বলেন? আপনি যেখানে মরদেহ রয়েছে ঢাকা মেডিকেলে, সেখানে গিয়েছিলেন? আমাদের লোক গেছিল, তার তথ্য দেয় না। ঢাকা মেডিকেলে আমরা লাশ কই গিয়ে পাই, মেয়েরা তথ্য দেয় যে অমুক কেবিনে অমুক নাম্বার আছে, তথ্য তারাও দেয় না, তাদের লাশ আনেও না, তথ্য দেন আমাদেরকে। কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে আপনি কি জানতে? কাশপুর থেকে অ্যারেস্ট হয়েছে, এটা আপনি কিভাবে জানলেন? কাশপুর থেকে অ্যারেস্ট হয়েছে সেটা আমার পার্শ্ববর্তী যে এলাকার লোকজন বলছে যে মাসুদ রানা আর মোমিন সহ নিয়ে গেছে। পর মোমিনের বাড়িতে গেলাম আমি, পর মোমিনের বউ বলছে হ্যাঁ আমার বাসা থেকে পুলিশ আইসা নিয়ে গেছে। পর মোমিনের বউ আসছিল, আবার কালকে বিকেল মোমিনের বউ আসছিল। তা আমি তো সংবাদ পাই 10টা বাজে আমি সংবাদ পাইছি। তা আমি নিজেও আসতাম, মানে আমার কোনো ফোনও দেওয়া হয় না আমাকে কোনো। আমি নিজে ফোন দিছি, হেরা আমার ফোন রিসিভও করে না। লাস্টে বলতেছে আপনার স্বামী মারা গেছে, সে লাশ নিয়ে যান। লাশের জন্য আসছি, লাশ আমি এখনো দেখি নাই। দোলা, তাহমিনা অর্থাৎ যেই যুবকের মৃত্যু হয়েছে গতকালকে, তারা দাবি করেছেন স্বজনদের পরিবারের পক্ষ থেকে, তার স্ত্রী যেটা দাবি করেছেন যে নির্যাতনের কারণে আসলে তিনি মারা গিয়েছেন। এবং আরো একটি বক্তব্য তিনি বলেছেন যে কাশপুর থেকে তিনি সহ অর্থাৎ মাসুদ রানা যার মৃত্যু হয়েছে তিনি সহ তারও এক প্রতিবেশী মোমেন সহ দুজনকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আর এখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গুলিস্তানের 3 নম্বর গেট থেকে অর্থাৎ স্টেডিয়ামের 3 নম্বর গেট থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ এবং স্বজনদের কিন্তু পরস্পর বিরোধী একটি বক্তব্য রয়েছে। আমরা আসলে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো কথা বলেনি। দোলা, আলামিন হোসেন নিশ্চয়ই সাথে থাকবেন এই বিষয়ে, পরবর্তীতে আপনার কাছ থেকে আবারও আমরা তথ্য নিব। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণা হবে আজ। রিফাতের স্ত্রী মিন্নি সহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রিফাতের পরিবার। তবে মিন্নিকে নির্দোষ দাবি করে ন্যায় বিচারের প্রত্যাশা তার পরিবারের। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন আসামিদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে মাইলফলক হয়ে থাকবে এই রায়। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যে গত বছরের 2 জুলাই গোলাগুলিতে মারা যায় অন্যতম আসামি নয়ন মঠ। এর 14 দিন পর মামলার মূল সাক্ষী রিফাতের স্ত্রী মিন্নিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হয় মামলার অন্য আসামিরাও। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় স্ত্রী মিন্নি সহ আসামিরা। এবছরের 1 জানুয়ারি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে রিফাতের স্ত্রী মিন্নি সহ 7 জন এবং আসামিদের পালাতে সহায়তার অভিযোগে 3 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। তবে মিন্নি সম্পূর্ণ নির্দোষ বলে দাবি তার পরিবারের। মিন্নি যে সে কোনো কায়দায় এর সাথে জড়িত না এবং সে তার স্বামী হারাইলো, সে বহু দুঃখে কষ্টে তার দিন কাটতেছে
এবং সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেছে ও যেন বেকসুর খালাস পায়। প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে 30 কার্যদিবসের মধ্যে শেষ হয় 76 আসামির সাক্ষ্য গ্রহণ। দোষীদের সর্বোচ্চ শাস্তি চায় নিহত রিফাতের পরিবার। একটা মেয়ের কারণে মানে যে ছেলেটাকে কিভাবে যে মানে নাটক করে হত্যা করা হয়েছে, এখানে এই মেয়ে যদি কোনো রকম ছাড় পেয়ে যায় বাংলাদেশে অনেক আরো এরকম ঘটনা ঘটবে। আমি চাই রিফাত ফরাজি, রিশান ফরাজি এবং সাথে আরো যেন 2-1টার ফাঁসি হয়, এটা আমি আশা করি। করোনার কারণে 167 দিন পিছিয়ে যায় বিচার কাজ। সব মিলিয়ে হত্যাকাণ্ডের 461 দিন পর দেয়া হচ্ছে রায়। আমরা রাষ্ট্রপক্ষের যারা প্যানেলের আইনজীবী ছিলাম তারা খুব আশাবাদী যে 30 তারিখে আমাদের কাঙ্ক্ষিত রায়, সর্বোচ্চ রায় আমরা আশা করি এটা রায় হবে। মামলার এক আসামি মুসা এখনো পলাতক। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক 14 আসামির মধ্যে 8 জন জামিনে ও 6 জন কিশোর অপরাধ সংশোধনাগারে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রিফাত হত্যা মামলার রায় নিয়ে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। সরাসরি কথা বলছি তার সাথে। মুরাদ, রিফাত হত্যা মামলার রায় কখন ঘোষণা হতে পারে এবং আদালতে কি মিন্নি মামলার অন্য আসামিরা উপস্থিত রয়েছে কিনা সবশেষ তথ্য জানাবেন। আসলে আমি কিছুক্ষণ আগে এখানে আদালতের ভেতর থেকে ঘুরে এসেছি এবং কথা বলে এসেছি। তো তাদের কাছ থেকে যতটুকু জানা গেছে সেটি হচ্ছে যে 9:30 নাগাদ এজলাসে উঠতে পারেন এই মামলার যিনি বিচারক, যিনি রায় দেবেন তিনি। যারা আসামি পক্ষে এবং বাদী পক্ষে লয়ার রয়েছেন তাদের সবাইকে ঠিক তেমন ভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি বিচারক যিনি আছেন তিনি সকাল 8টা নাগাদ তিনি এসে তার কামরায় গিয়েছেন এবং এই মামলার যে নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি, আমরা দেখেছি মিন্নি 8:50 তার বাবার সাথে এখানটায় এই আদালতে এসে এবং এই মাত্র আমরা দেখতে পাচ্ছি যে মামলার অন্য সব যে আসামি রয়েছে অন্য সব আসামিদেরকে কিন্তু এই মাত্র আমরা দেখছি জেলা কারাগার থেকে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং হবে আদালতে এবং তারপরে বিচারকের নির্দেশনা অনুযায়ী তাদেরকে উঠাপ করা হবে। আপনারা জানেন যে এই মামলায় এখন যে আসামিরা রয়েছে 9 জন আর একজন তো পলাতক রয়েছে, তাদের উপস্থিতিতেই আজকের রায় ঘোষণা হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আদালতের প্রাঙ্গণটি ঘিরে কিন্তু একটা বড় ধরনের ভিড়, এখানে উৎসুক জনতা রয়েছে, আসামি থেকে শুরু করে সবার স্বজনরা রয়েছে। তারা যেটি বলছে যে অন্তত রায় শোনার জন্য তারা এসেছে, কিন্তু পুলিশ একটা নির্ধারিত দূরত্বকে মেনটেন করেছে এবং তার মধ্যে আসলে পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না। আমরা যারা সাংবাদিক রয়েছি তাদের জন্য একটা রেস্ট্রিকশন হয়ে গেছে। তবে যেটি বলা হয়েছে যে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে মামলার রায় পড়া শুরু হবে হতে পারে 9:30টার পর। তো সেই অনুযায়ী প্রস্তুতি রয়েছে। আপনারা আগেই জানেন যে এই মামলায় 2টি ভাগে বিভক্ত হয়ে চার্জশিট গঠন হয়েছে। 14 জন শিশু রয়েছে অপর একটি মামলা, যেটি শিশু আদালতে চলছে। তো সেটিও এখন চলমান রয়েছে। এদিকে কারাগার থেকে জানানো হয়েছে যে আজকে রায় যারা দণ্ডিত হবেন তাদেরকে আজকে কারাগার গ্রহণ করবেন, সাথে সাথে কারাগারের যে পোশাকটি রয়েছে সেটি পড়তে হবে এবং আরো যেটি বলা হয়েছে 1 মাস তারা অ্যাপিলের সময় পাবেন। এই আপিলের সমস্ত ক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর তাদেরকে বরিশাল জেলা কেন্দ্রীয় কারাগারে তাদেরকে পাঠানো হবে এবং সেই অনুযায়ী পরবর্তীতে আবার আমরা আপনার কাছে আসবো, আমাদের সাথেই থাকুন। বিনা দোষে 3 বছর কারাভোগ করা পাটকল শ্রমিক জাহালমকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রায় আজ দুপুর 2টার দিকে বিচারপতি ফারেম নাজমুল হাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণা করবেন। জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে জারি করা রুলের ওপর গত 12 ফেব্রুয়ারি চূড়ান্ত শুনানি শেষে যে কোনো দিন রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন আদালত। মঙ্গলবারও দুদক, সোনালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের আইনজীবীদের বক্তব্য শোনেন আদালত। বিনা দোষে কারাভোগের জন্য জাহালম ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী বলে শুনানিতে 2 পক্ষই মত ব্যক্ত করে।
প্রকৃত আসামি আবু সালেক ধরা ছোঁয়ার বাইরে কেন? আদালতের এই প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, সে ভারতে পালিয়ে গেছে। এর আগে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা ২৬ মামলা থেকে অব্যাহতি পান জাহ আলম। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার ২ মাস আজ। অন্যতম আসামি বহিষ্কৃত ওসি প্রদীপের বিরুদ্ধে এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে, যা কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক মামলার রেকর্ড। তবে প্রদীপের বিরুদ্ধে এসব মামলা উদ্দেশ্যমূলকও হতে পারে বলছেন সাবেক কর্মকর্তারা। তাগিদ দেন, সেক্ষেত্রে মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাস আদালতে আত্মসমর্পণের পর তার বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারে এ পর্যন্ত মামলা হয়েছে ১৫টি। বিনা কারণে ক্রসফায়ারে দেয়া ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় সহ নানা অভিযোগে এসব মামলা হয়। প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকও মামলা করেছে। বিশিষ্টজনরা বলছেন, পুলিশি হয়রানির ভয়ে ভুক্তভোগীরা এতদিন মামলা করতে পারেননি। এক্ষেত্রে তো সবাই সেই চিটাং থাকা অবস্থায় নর্মাল সময় লাইন ক্রস করেছে, ওখানেই করেছে। হ্যাঁ, সেখানে যে স্টেটও দায়ী, রাষ্ট্রযন্ত্র দায়ী, তারা এতটুকু করার অধিকার সুযোগ দিল কেন? তো সেটা তো প্রশ্ন সবাই করতেছে, কিন্তু দিন শেষে মূল লোকের গাইয়ে তো ঘাড়ে গিয়ে পড়ে এগুলো। তবে সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলমের মতে, প্রদীপ একা বেআইনি এসব কাজ এতদিন কিভাবে করলেন সেটি তদন্ত হওয়া উচিত। কেউ মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা। এই কেস সাসপেন্ড করলো না, এটা মিথ্যা হয়ে গেল, তাহলে আবার দেশের আইনে আছে ওই মিথ্যা মামলা দায়ের করার জন্য, মিথ্যা অভিযোগ দায়ের করার জন্য তার বিরুদ্ধে কেস নেওয়া হচ্ছে। আগে ওইটা একটা বড় জুজুর ভয়। ম্যালিশিয়াস প্রসিকিউশনের ইয়ে আছে, সুযোগ আছে, ড্যামেজ সুট করতে পারবেন, উনি ডিফামেশন করতে পারবেন, তারপরে এগুলি অনেক সুযোগ আছে। সিনহা হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি প্রদীপ সহ তারা সবাই আছেন চট্টগ্রাম ও কক্সবাজারের কারাগারে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় জাতিসংঘকে সমন্বিত রোডম্যাপ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড পরবর্তী অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বক্তব্য দেন শেখ হাসিনা। করোনায় পিছিয়ে পড়া দেশগুলোকে ২০৩০ সাল পর্যন্ত অর্থ সহায়তা সহ জাতিসংঘে ৬ প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। কোভিড-19 ক্ষতিগ্রস্ত বিশ্ব অর্থনীতি, এ প্রেক্ষাপটেই জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। করোনা পরবর্তী অর্থনীতি ও উন্নয়ন শীর্ষক হাই লেভেল আলোচনায় বিশ্ব নেতারা পরিস্থিতি মোকাবিলায় পরামর্শ দেন। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তুলে ধরেন দেশের অর্থনীতিতে করোনার নেতিবাচক প্রভাব। কোভিড-19 বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা $13.25 বিলিয়ন প্রণোদনা ঘোষণা করেছি, যা আমাদের জিডিপির 4.03%। বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 3 কোটি মানুষকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় নিজের পরামর্শ বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্বল্প উন্নত দেশগুলোর জন্য অবিলম্বে আন্তর্জাতিক সহযোগিতার নীতি ঘোষণা করা উচিত, যাতে কোভিড পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং অন্তত 2030 সাল পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। শেখ হাসিনা ছাড়াও অংশ নেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা অভিযোগে সংগঠনের শীর্ষ 2 নেতাকে অব্যাহতি দেওয়ার পরও ভাবমূর্তি ফিরছে না ছাত্রলীগের। বুয়েটের আবরার হত্যা ও সিলেটে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আবারও তোপের মুখে পড়েছে সংগঠনটি। তবে একে দলের দায় মানছেন না নেতারা, দেখছেন সামাজিক অবক্ষয় হিসেবে। চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে গত বছর ছাত্রলীগের শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয় রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে। ধারণা করা হয়েছিল এমন শাস্তির পর সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা সাবধান হবেন। অথচ তাদেরকে সরিয়ে দেওয়ার 24 দিনের মাথায় বুয়েটে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়ায় ছাত্রলীগের নাম। এবার সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণেও অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েক নেতার বিরুদ্ধে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণের বিষয়টিকে কিভাবে দেখছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা?
এই দায় সংগঠন নেবে কিনা এটি একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, কারণ নারী নিপীড়ন, নারী নির্যাতনের যে ঘটনা এসেছে এটি আমি মনে করি যে বাংলাদেশের একটি সামাজিক ব্যাধি, এবং নারীর উপর নিপীড়ন, নারীর উপর নির্যাতন, নারীর মানবিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া এটি শুধু ছাত্র সংগঠনের একটি চরিত্র হয়ে দাঁড়িয়েছে বিষয়টি এমন নয়, এটি আমাদের সমস্ত পেশাজীবী সংগঠন, আমাদের সমাজের মধ্যে এটির একটি রূপ দাঁড়িয়েছে এবং সেটির বহিঃপ্রকাশ আমাদের ছাত্র সংগঠনের মধ্যেও দেখতে পেয়েছি। যোগ্য নেতৃত্বের অভাব সংগঠনের ভাবমূর্তি নষ্টের প্রধান কারণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। সরকার যখন ক্ষমতায় থাকে তার সুযোগ সুবিধা নেওয়ার জন্য একটা শ্রেণী গড়ে ওঠে যাদের লোভের আর কোনো সীমা থাকে না। ছাত্রলীগে এমন বহু নেতা এবং কর্মী আছে যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে একেবারে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে, কিন্তু তারা কিন্তু কোনো নেতৃত্বের পর্যায়ে খুব একটা যেতে পারে না। তাদেরকে সামনে নিয়ে আসা দরকার। সঠিক মানুষকে যদি সঠিক জায়গায় বসানো যায়, আমার ধারণা সমাজের অনেক অপরাধ, দুর্নীতি, অনিয়ম আমরা দূর করতে পারব। আর শিক্ষাবিদদের মতে যোগ্য নেতৃত্ব তৈরিতে প্রয়োজন নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন। তা হচ্ছে না বলেই ছাত্র সংগঠনের কর্মীরা বিপথে যাচ্ছে। ছাত্র সংসদ যদি থাকে তাহলে বিশ্ববিদ্যালয়গুলোয় সাংস্কৃতিক ক্রিয়াকর্ম থাকে। এখন আমাদের ক্যাম্পাসগুলোতে কোনো আনন্দ নাই, কোনো সৃষ্টিশীলতা নাই। ক্যাম্পাসগুলো এখন শিক্ষিত লোকদের বস্তিতে পরিণত হয়েছে। ছাত্র সংসদ না থাকার কারণে যারা সরকারি দলের ছাত্র সংগঠন তারাই আধিপত্য বিস্তার করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তারা দুর্নীতির সাথে যুক্ত হয়। তার মতে রাজনীতিতে একচেটিয়া প্রভাব ছাত্রলীগের ভাবমূর্তিকে সংকটাপন্ন করছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারীর আত্মরক্ষার কৌশল কমাতে পারে ইফটিজিং, যৌন হয়রানি এবং নিগ্রহের ঘটনা। তাই রাজধানী সহ সারা দেশে আত্মরক্ষার প্রশিক্ষণ নিতে আগ্রহ বাড়ছে নারীদের। মার্শাল আর্ট, জুডো, কারাতে ও তাইকোয়ান্দো হতে পারে প্রতিবাদের ভাষা, বলছেন প্রশিক্ষকরা। তারা বলছেন এই শিক্ষা সম্মান, মর্যাদাবোধ এবং অধিকার নিয়ে বাঁচার জন্য আত্মবিশ্বাসী করবে নারীদের। পাঠ্যক্রমেও এই শিক্ষা যুক্ত করার দাবি তাদের। পথে ঘাটে গণপরিবহনে ইফটিজিং, যৌন হয়রানির শিকার হচ্ছেন নারী। ধর্ষণ, এমনকি হত্যার শিকার হচ্ছেন কেউ কেউ। এক ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটছে আর এক ঘটনা। পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের বড় উপায় হতে পারে আত্মরক্ষার কৌশল। এই কৌশল রপ্ত করতে দেশে অনেক মেয়ে এখন শিখছেন মার্শাল আর্ট, কারাতে, জুডো ও তাইকোয়ান্দো। বাসে চলতে ফিরতে গেলে আমরা যে পড়াশোনা করছি বা বাইরে বেরোতেই হয়, তো এই আত্মবিশ্বাস বা আমরা কোনো কিছু দেখলে আগে থেকে বুঝতে পারি যে এই পরিস্থিতিতে আমাদেরকে কিভাবে আমরা উতরে যেতে পারি। তাইকোয়ান্দো শেখা একজন প্রশিক্ষণার্থী তার শারীরিকভাবে এতটাই শক্তিশালী হয় যে সেই ধরনের পরিস্থিতি আসলে সে সেটা মোকাবেলা করতে পারবে, আমি বিশ্বাস রাখি। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণা বলছে রাজধানীতে গণপরিবহনে চড়া 94% নারী নানা নির্যাতনের শিকার হন। পথে চলাফেরায় যৌন হয়রানি, নিগ্রহ মুখ বুজে সহ্য করেন তারা। নারীদের বড় অংশই এমন ঘটনা প্রকাশ করেন না। অপমানে কেউ কেউ বেছে নেন আত্মহননের পথ। আত্মরক্ষার কৌশল জানা থাকলে নারীরা সাহসী হবেন, এড়ানো যাবে অনেক ঘটনা। মার্শাল আর্ট এমন একটি জিনিস প্রত্যেকটি মেয়ের মধ্যে কনফিডেন্স এনে দেয়, যাতে সে রাস্তায় চলতে ভয় না পায়। কেউ যদি কখনো তাকে অ্যাটাক করে সে যাতে ডিফেন্স করতে পারে। নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ প্রকল্পের আওতায় রাজধানীর 20টি স্কুলসহ সারা দেশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। পাঠ্যক্রমে এই শিক্ষা যুক্ত করার সময় এসেছে। এই সাবজেক্টটা খুবই জরুরি মেয়েদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য। যদি স্কুল সাবজেক্টে যদি আত্মরক্ষার সাবজেক্টটা নিয়ে আসে তা আমাদের মেয়েরা অনেক সচেতন হবে, এই সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করবে, পাশাপাশি তারা নিজেকে অনেক কিছু থেকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে 922 নারী ধর্ষিত হয়েছেন। ধর্ষণ চেষ্টার শিকার আরও 196 জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 41 নারীকে, আর গ্লানি ভুলতে আত্মহত্যা করেছেন 9 জন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্মাণাধীন বাড়ির কাজে বাধা দেওয়া সহ চাঁদাবাজির অভিযোগে সাভারে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাতে বিরুলিয়ার কাকাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম জানান, বিরুলিয়ার কাকাবো এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলামের বাড়ির নির্মাণ কাজ চলছে।
কাজ শুরুর পর থেকেই বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ও তার লোকজন বাড়ির মালিকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। 1 লাখ টাকা আদায়ও করেন ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার সন্ধ্যায় সাইদুর সহ 7 জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় চাঁদাবাজির মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রবাসীদের সমস্যা সমাধানে মধ্যপ্রাচ্যের 10 দেশের রাষ্ট্রদূতের সাথে আজ বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে সৌদি প্রবাসীদের ইকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। টিকিটের দাবিতে টানা 9ম দিনের মতো রাজপথে সৌদি প্রবাসীরা। মঙ্গলবার সকাল থেকে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে জড়ো হয়ে কয়েক দফা বিক্ষোভ ও মিছিল করেন তারা। একসময় তাদের একাংশ সেখান থেকে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে নিজেদের দাবি তুলে ধরেন প্রবাসীদের প্রতিনিধি দল। কর্মস্থলে ফিরতে ব্যাকুল প্রবাসীদের আরেকটি অংশ তখন টিকিট বা টোকেনের অপেক্ষায় কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে। আগে টোকেন পাওয়া অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও টিকিট পাননি ভিসা বা ইকামার মেয়াদ না থাকায়। প্রবাসীদের অভিযোগ, ইকামার মেয়াদ বাড়াতে সৌদি আরবে মালিকদের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মিলছে না। এতে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের কর্মক্ষেত্রে ফেরা। সৌদি আরব থেকে 3টে পেপার আনতে হবে, কপিল থেকে, জোয়াজাত থেকে। এগুলো আনার পরে আপনারা কি করতে পারবেন, আপনাদের রিনিউ করতে পারবেন, এরপর আমরা যেতে পারবেন। তো এভাবে যদি হয় তাহলে আমরা 20% লোক যেতে পারবো না। তারা যাওয়ার পর বলতেছে যে তোমাদের কপিলের সাথে কথা বলো, কিন্তু কপিল তো আমাদের ফোনই ধরছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সৌদি প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে। যারা কফিলের অধীনে কাজ করে, কফিলের সম্মতি থাকতে হবে তাদের যাওয়ার ব্যাপারে। কফিল যদি তাদেরকে রিএমপ্লয় না করে, তাদের জন্য যাওয়াটা ব্যাপারে আমাদের নেগোশিয়েট করতে হবে ফার্দার। 5টা শর্ত 4টা শর্ত মানা সম্ভব। ইমিগ্রেশনের ওই যে প্রিন্ট সেটা তারা চাচ্ছে, সেটা এরা এখান থেকে দিতে পারবে না। এটা আমরা শক্ত করে তাদের বলবো যে এই শর্তটাকে যাতে করে তারা ডিলিট করে। বাকি 4টা করতে পারবে, কারণ তাদের যে স্ট্যাম্পিং আছে পাসপোর্টে, সেই পেজটা ওরা ফটোকপি চাচ্ছে, সেটা তো এদের কাছে আছে, দিতে পারবে। তারপরে তারা আরেকটা শর্ত দিছে, সেইটা হলো এদের কাগজপত্র, এদের যে কফিল আছে সেই কফিলের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাচ করে আনতে হবে। এইটাও কিন্তু 50-50 করার সম্ভাবনা। এদিকে টোকেন দেয়া ও টিকিট বিক্রির বিষয়ে সৌদি এয়ারলাইন্সের স্পষ্ট বক্তব্য দাবি করেন প্রবাসীরা। বি সিরিয়ালটা, এ সিরিয়ালটা কখন শুরু হবে এটা শুরু আমরা জানতে পারি না। আমরা এখানে পথে ঘাটে করতেছি, যদি আমাদের নির্দিষ্ট একটা তারিখ দিয়ে দিত তাহলে আমরা ওই দিন আসতাম। মঙ্গলবার সৌদি এয়ারলাইন্স টিকিট দিয়েছে 2301 থেকে 2700 পর্যন্ত টোকেন নম্বর প্রাপ্তদের। বুধবার দেয়া হবে 2701 থেকে 3000 টোকেন নম্বরধারীদের, আর বৃহস্পতিবার দেয়া হবে পরের 300 টোকেনধারী প্রবাসীদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে স্বয়ংক্রিয় ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের টোকেনের দাবিতে আজও পথে নেমেছেন সৌদি প্রবাসী কর্মীরা। রাজধানীর কারওয়ান বাজারে রাস্তায় জড়ো হয়ে ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, আজই তো বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের এই মেয়াদ বৃদ্ধির যে প্রক্রিয়াগুলো অনুসরণ করে করার কথা, কি সংকটের মুখে পড়েছেন তারা? আসলে দেখুন, বেশ কয়েকদিন যাবৎ তারা আন্দোলন করছে, বিক্ষোভ মিছিল করছে। আমরা এমন প্রেক্ষাপটে গতকালকে যখন দেখি যে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছে তাদের দাবি নিয়ে, তো পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে সাফ জানিয়ে দিয়েছে যে আসলে সৌদিতে এখন যদি তাদের ফিরতে হয় সেক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত রয়েছে, সেই শর্ত তাদের পূরণ করতে হবে। এই সব শর্ত পূরণের ক্ষেত্রে অন্যতম একটি শর্ত হচ্ছে তারা যে সৌদি আরবে যে মালিকের আওতাধীন কাজ করে বা যে কফিলের আওতাধীনে কাজ করে, সেই কফিলের অনুমতিপত্র লাগবে এবং সেই অনুমতিপত্র সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে ভিসার জন্য আবার নতুন করে আবেদন করতে হবে। এরকম বেশ মোট 5টি শর্ত রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এই 5টি শর্তের যে জটিলতা, এই জটিলতা আসলে অনেকের যে তাদের কর্মক্ষেত্রে ফেরা সেটিতে আসলে বাধা হয়ে দাঁড়াবে। কারণ আমরা গত কয়েকদিনে এই সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টারে দেখেছি যে অনেকেই দীর্ঘদিন অপেক্ষার পর যখন টোকেন পেয়েছেন, টোকেন পাওয়ার পর যখন টিকিট কাউন্টারে যেতে পেরেছেন, কিন্তু ইকামার মেয়াদ, ভিসার মেয়াদ না থাকার কারণে টিকিট ছাড়াই তাকে ফিরতে হয়েছে। কারণ
টিকিট কাউন্টার থেকে তাদেরকে বলে দেওয়া হচ্ছে ইকামার মেয়াদ বাড়িয়ে তারপর টিকিট কাটতে হবে। অর্থাৎ 24 দিন যে বাড়ানো হয়েছে ইকামার মেয়াদ, এটি আসলে সবার ক্ষেত্রে এখন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হয়নি, কারণ এখানে বিভিন্ন মালিক তাদের যে কর্মী তাকে ফিরিয়ে নিতে চাচ্ছে। মূলত তারাই তাদের যে ইকামার মেয়াদ সেটি স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে দিয়েছে, আর অধিকাংশরই কিন্তু ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়েনি। তবে এই বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে প্রবাসীদেরকে জানিয়েছে যে তারা এই বিষয়টি আগে জানতেন না, তারা জেনেছেন এখন এই বিষয়ে যাতে সবার বাড়ে সে বিষয়টি তারা এখন সৌদি সরকারের সাথে কথা বলবে। তবে তারা একটি জটিলতাও তুলে ধরেছে যে যদি আসলে মালিক না চায় কর্মী ফেরত নিতে, বাংলাদেশ থেকে কর্মী ফেরত নিতে, সেক্ষেত্রে আসলে সরকারের সাথে আলোচনা করে তেমন কোনো ইতিবাচক কোনো ফল পাওয়া যাবে না, এটি তারা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারপরেও তারা চেষ্টা চালিয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সৌদি এয়ারলাইন্সে আমরা বেশ কিছুদিন যাবতই দেখছি এই সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে প্রবাসীরা জড়ো হয়ে তাদের যে দাবি জানাচ্ছে। তবে আজকে এখানে টিকিট দেওয়া হচ্ছে 2701 থেকে 3000 টোকেনদারি যারা আছেন তাদের, আর আগামীকাল টোকেন দেওয়া হবে A1 থেকে A200 এবং B1 থেকে B200 পর্যন্ত, অর্থাৎ আগামীকাল 400 টোকেনধারীকে এই সৌদি এয়ারলাইন্স টিকিট দেবে। ধর্ষণ ডাকাতির ঘটনার পর নিরাপত্তাহীনতায় খাগড়াছড়ির বলপেইয়া আদামের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়েও খুব একটা বের হচ্ছেন না তারা। অপরাধীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। তা না হলেও পাহাড়ে শান্তি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন আদিবাসীরা। খাগড়াছড়ি শহরে ঢোকার আগের গ্রামটি বলপেইয়া আদাম। ধর্ষণ ডাকাতির পর পুরো এলাকা জুড়ে আতঙ্ক, চাপা ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। এর আগে কখনো ওই গ্রামে এ ধরনের ঘটনা ঘটেনি, তাই অজানা আতঙ্কে শঙ্কিত গ্রামবাসী। বিশেষ করে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারীরা। আর যেন এরকম জঘন্য ঘটনা না ঘটে সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমাদের পাশে এরকম এত বড় ঘটনা ঘটে গেছে, আর আমরা আতঙ্কের অবস্থা আছি। রাত্রে ঘুমাতে খারাপ ভয় লাগে, তারপর নিরাপত্তাহীনতায় ভুগি। বাকি যে অপরাধীরা এখন ধরা পড়েনি তাদেরকে খুব দ্রুত আকারে সরকারের হাতে ধরা হোক এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এই দাবি আমরা জানাচ্ছি। এইভাবে তারা আগে অনেক ঘটনায় পরিণত হয়েছে, জানা গেছে, শোনা গেছে, তারপর ওকে আবার ছাড়িয়ে দেয়। এইভাবে যদি ছাড়িয়ে দেয় তারা আরো করবে। পুলিশ বলছে বুধবারের ডাকাতি ও ধর্ষণের ঘটনা পূর্ব পরিকল্পিত। ওই ঘটনায় 2টি মামলা হয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না, অপরাধীদের উপযুক্ত শাস্তিও নিশ্চিত করা হবে। আমাদের বিবেক কিন্তু তাড়িত করে, আমাদের আইন কিন্তু সমুন্নত রাখার জন্য যেই পরিমাণ অপরাধ করেছে আমরা চাই তাকে ঠিক ওই পরিমাণ শাস্তির মুখোমুখি করতে। গত 24 সেপ্টেম্বর রাতে বলপেইয়া আদাম গ্রামের একটি বাড়িতে ঢুকে 9 জনের একটি ডাকাত দল এক নারীকে ধর্ষণ করে, লুটে নেয় বাড়ির অর্থ সম্পদ। এরই মধ্যে সন্দেহভাজন 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় লুটের অর্থ স্বর্ণালংকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খরচ হয়ে গেছে 600 কোটি টাকা। এরপরও আয়কর ব্যবস্থা ডিজিটাল করতে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ইটিআইএন ছাড়া কোনো সেবাই মিলছে না অনলাইনে। কার্যত পরিত্যক্ত হতে চলেছে অনলাইন আয়কর ব্যবস্থা বাইট্যাক্স। এই অবস্থায় নতুন প্রকল্প নেওয়ার চিন্তা এনবিআরের। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার চেষ্টা করছেন এই আইনজীবী, কিন্তু কিছুতেই সার্ভারে ঢুকতে পারছেন না। এমন বিড়ম্বনায় পড়ছেন অনেক করদাতাই। তারা জানান পুরনো পদ্ধতিতেই হচ্ছে কর দেয়া, নিরীক্ষা করা, নথিপত্র জমা দেয়া সহ সব সেবা। রিটার্নটা খুব ইজিলি নেওয়া যাচ্ছে, রিটার্নের ব্যাপারে একদমই সেবা নেওয়া যাচ্ছে না। কোনোভাবেই আমরা আইডি পাসওয়ার্ড থেকে লগ ইন করতে পারতেছি না, সার্ভার প্রবলেম। উন্নত দেশগুলোর আদলে জবাবদিহিমূলক ও প্রযুক্তি নির্ভর কর ব্যবস্থার জন্য প্রকল্প নেওয়া হয় 2011 সালে। 8 বছরে ব্যয় হয় প্রায় 600 কোটি টাকা। প্রকল্পের আওতায় সমন্বিত কর ব্যবস্থা বাইট্যাক্সের কাজ করে ভিয়েতনামের প্রতিষ্ঠান এপিটি ইনফরমেশন, কিন্তু ফল মিলল না। যেহেতু অর্থের অপচয় হয়ে গেল, এটা তো দুঃখজনক। হতাশা এই জন্য আমাদের ইকোনমিক অন্যান্য ক্ষেত্রে ডিজিটাল যে প্রোগ্রেসটা হয়েছে, তো এনবিআর এর এই উইংটা কেন হবে না? সুতরাং সেই ক্ষেত্রে তো এটা আমাদের জন্য আনফর্চুনেট। যদিও এখানে আমি বলি আমাদের অনেক কমিটেড ভালো ভালো অফিসার আছেন। অবস্থার উত্তরণে গত জুলাইয়ে বাইট্যাক্সের ত্রুটি সারানোর উদ্যোগ নেয় এনবিআর। সহযোগিতা চাওয়া হয় এপিটি ইনফরমেশনের, কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এজন্য আর অর্থ মেলেনি, ফলে কাজও হচ্ছে না। এ অবস্থায় আপাতত অনলাইনে
রিটার্ন জমা নিতে নিজস্ব উদ্যোগে নতুন সফটওয়্যার তৈরির চেষ্টায় এনবিআর। ছোট ছোট সেগমেন্টে ইটিটিএস, অনলাইন রিটার্ন এইভাবে তো আসলে হয় না, সবগুলোকে একসাথে লিঙ্ক করতে হবে। আমরা এইভাবে ধীরে সুস্থে করতেছি, এখনো বড় কোনো প্রতিষ্ঠানের সাথে এখনো কিছু হয় নাই। আপনি রিটার্ন ফাইল করবেন ইন্ডিয়াতে, আপনি অনলাইনে রিটার্ন ফাইল করতে পারেন। তাদের সিস্টেম বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেমটাকে এমনভাবে ইন্টিগ্রেট করছে, কোন ফাইলকে অডিট করতে হবে সেই অডিটের প্যারামিটারটা সিস্টেমে দেওয়া আছে। ডকুমেন্ট ফাইল করার জন্য আপনার লাগবে না, আপনি কি করবেন, আপনার জায়গায় বসে আপনি ডকুমেন্টটা আপলোড করে দেবেন। তাহলে কি হচ্ছে এর মাধ্যমে, আপনি যদি অ্যাসেসিং অফিসার হন বা আপনি যদি সরকারি অফিসার যিনি অ্যাসেসমেন্ট করবেন, তার সাথে অ্যাসেসির ফিজিক্যাল ইন্টারাকশনসটা কমে যাচ্ছে। আয়কর ব্যবস্থা ডিজিটাল করতে না পারার জন্য এনবিআর এর নীতি নির্ধারণী মহলকেই দায় দিচ্ছেন সংস্থারই অনেক কর্মকর্তা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চামড়া খাতের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সহ পরিবেশগত মান উত্তরণে বিশেষজ্ঞদের সমন্বয়ে আলাদা সংস্থা গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ওয়েবিনারে এই পরামর্শ উঠে আসে। এ সময় সিইটিপি কার্যকরে পানির ব্যবহার নিয়ন্ত্রণে তাগিদ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 2021 সালের মধ্যে চামড়া খাত থেকে $5 বিলিয়ন রপ্তানি লক্ষ্য ঠিক করে সরকার। তবে এখনও লক্ষ্য থেকে অনেক দূরে এ খাত। 2016-17 অর্থ বছরে যেখানে চামড়া খাতে রপ্তানি আয় হয় $123 কোটি, সেখানে গেল অর্থ বছরে তা নেমে আসে মাত্র $79 কোটি। এর মধ্যে কোভিড-19-এর প্রভাবে টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের ব্যবহারও কমেছে। এদিকে সাভারের চামড়া শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারে 2012 সালে একটি চীনা প্রতিষ্ঠানকে সিইটিপি নির্মাণের কার্যাদেশ দেয়া হয়, তবে এখনও তা শেষ করতে পারেনি বেসিক। আমি যদি বাস্তবভাবে চিন্তা করি যে আমি আন্তর্জাতিক বাজার অনুযায়ী সেল করব, তাহলে ব্যাংকের এক কিস্তির টাকা দিয়ে সেকেন্ড কিস্তির টাকা দিতে পারবে না। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আলোচনায় বক্তারা জানান, দেশে মাত্র 3টি ট্যানারির লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ আছে। রপ্তানি আয় বাড়াতে সিইটিপি বিষয়ে দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে কর্তৃপক্ষ বা সংস্থা গঠনের কথা বলেন তারা। চা নিয়ে যেমন চা বোর্ড আছে, পাটের জন্য আলাদা কর্তৃপক্ষ আছে, আমাদের চামড়া নিয়ে কিন্তু সেরকম কিছু নাই। এটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইটার জন্য একটা স্পেশাল একটা অথরিটি করা যায় কিনা সেটা আমরা দেখতে পারি। এলডব্লিউজি স্ট্যান্ডার্ড মিট করার জন্য আমার মনে হয় আমরা তো এটার ম্যানেজমেন্টের জন্য একটা কোম্পানি করে দেওয়া হয়েছে, যেটা বিসিক আর আপনার যারা ওখানে বেশ উদ্যোক্তারা আছেন ওদের সাথে জয়েন্টলি একটা কোম্পানি করে দেওয়া হয়েছে। আমি কিন্তু মনে করি দিস সাজেশন ইজ আ ভেরি ভেরি গুড। সংকটের পরও এই খাত নিয়ে আশাবাদী সরকারি বেসরকারি সব পক্ষ। সম্ভাবনা দেখছেন রপ্তানি বাজারে ঘুরে দাঁড়ানোর। আমাদের যে র মেটেরিয়ালটা আছে এটা তো আমাদের দিস ইজ আ রিয়েল একটা সম্পদ, এই সম্পদটাকে আমাদেরকে কিন্তু ফুল ব্যবহার করা দরকার। তো ওয়ান অফ দ্য মেইন কি থিং ইজ দ্যাট এটা এলডব্লিউজি, আই থিংক দ্যাট ইজ ওয়ান থিং উই শুড এক্সামিন। চীনের বাজারে শুল্কমুক্ত রপ্তানির যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর তাগিদও দেন আলোচকরা। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইস্যুতে রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে জোরালো আক্রমণ করেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তবে শুরু থেকেই জো বাইডেনের প্রতি আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিতর্কে হস্তক্ষেপে বাধ্য হন সঞ্চালক ক্রিস ওয়েলেস। বিবিসি সিবিএস নিউজের জরিপে প্রথম নির্বাচনী বিতর্কে এগিয়ে রয়েছেন জো বাইডেন। বাংলাদেশ সময় সকাল 7টায় যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের কেইজ ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে শুরু হয় ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বিতর্ক। করোনা ভাইরাস মহামারীর কারণে এবার 90 মিনিটের ওই বিতর্ক অনুষ্ঠানে দর্শক সংখ্যা সীমিত রাখা হয়। 24 ঘন্টায় বিশ্বে করোনায় আরও 5,700 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 2,82,000 রোগী। এ নিয়ে বিশ্বের 213 দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত্যু 10,11,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 3,38,00,000-এর বেশি। পুরো মাসের মতো মঙ্গলবারও বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু এবং আক্রান্ত রেকর্ড হয়েছে ভারতে। দেশটিতে 1,178 জনের মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছেন 80,000। গত কয়েকদিনের তুলনায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে মৃত্যু এবং আক্রান্ত দুটোর হারই বেড়েছে। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 945 জন মারা গেছে। নতুন করে মিলেছে 42,000 রোগী। ব্রাজিলে মারা গেছে 849 জন। শনাক্ত হয়েছেন 32,000 মানুষ। ইউরোপের স্পেনে 24 ঘন্টায় প্রায় 10,000, এছাড়াও ফ্রান্সে মঙ্গলবার 8,000 ও যুক্তরাজ্যে 7,000 মানুষের সংক্রমিত হয়েছে করোনা ভাইরাস। আর্জেন্টিনায় পাওয়া গেছে 13,000 রোগী।
ভারতের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের প্রায় 28 বছর পর আজ দেওয়া হবে মামলার রায়। রায় ঘোষণা করবে লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত। বাবরি মসজিদ ধ্বংস মামলায় 32 অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিজেপির শীর্ষ নেতা LK আদভানি, মুরালী মনোহর যোশী, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপির ফায়ার ব্র্যান্ড নেত্রী উমা ভারতী এবং বিনয় কাটিয়ার। রায়ের দিন অভিযুক্ত সবাইকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন সিবিআই এর বিচারক SK যাদব। তবে করোনায় আক্রান্ত উমা ভারতী ও কল্যাণ সিং আদালতে উপস্থিত থাকবেন কিনা জানা যায়নি। 1992 সালে 6 ডিসেম্বর হিন্দুত্ববাদীদের হাতে ধ্বংস হয় বাবরি মসজিদ। বহুল আলোচিত এই মামলায় 49 জনকে অভিযুক্ত করা হয়, যাদের 17 জন এরই মধ্যে মারা গেছেন। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল 91 বছর। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। সাবাহর মৃত্যুর পর 83 বছর বয়সী তার সৎ ভাই এবং বর্তমান যুবরাজ শেখ নওয়াফ আল আহমেদকে নতুন আমির হিসেবে মনোনয়ন দিয়েছে মন্ত্রিসভা। 18 জুলাই চিকিৎসার জন্য আল সাবাহকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তার অস্ত্রোপচার হয়। উন্নত চিকিৎসার জন্য 23 জুলাই নেওয়া হয় যুক্তরাষ্ট্রে, সেখানেই তার মৃত্যু হয়। 2006 সালে কুয়েতের সাবেক আমির শেখ সাদ আল আবদুল্লার পদত্যাগের পর ক্ষমতায় আসেন শেখ সাবাহ আল আহমেদ। শ্রীলঙ্কা সফর স্থগিতের পর ভাবনায় ঘরোয়া ক্রিকেট সূচি চূড়ান্তের আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি। মূল চিন্তা করোনা প্রোটোকল নিয়ে। রূপরেখা তৈরিতে কাজ করছে ক্রিকেট অপারেশনস ও সিসিডিএম। ক্লাবগুলোর সাথে সমন্বয় শেষে নেওয়া হবে সিদ্ধান্ত, বলছেন বোর্ড পরিচালক জালাল ইউনুস। দফায় দফায় করোনা টেস্ট, জৈব সুরক্ষা বলয় তৈরি করে ক্যাম্প। লঙ্কা সফরের জন্য যে প্রচেষ্টা, আপাতত তা বৃথা মনে হচ্ছে। সিরিজ স্থগিতে শূন্য স্লটে স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গ। সূচি জটিলতা বা ক্রিকেটের সংখ্যা ততটা গুরুত্বপূর্ণ নয়। ঘরোয়া ক্রিকেট আয়োজনে বোর্ডের মূল চ্যালেঞ্জ কোভিড-19 প্রোটোকল। আপাতত ছোট পরিসরে ক্রিকেট ফেরানোর পরিকল্পনা বিসিবির। জাতীয় দল অনূর্ধ্ব 19 এবং এইচপি স্কোয়াড মিলিয়ে মোট 90 ক্রিকেটারকে মাথায় রেখে তৈরি হয়েছে প্রাথমিক ছক। সিসিডিএম এর সাথে ক্রিকেট অপারেশনসের বৈঠকের পর ক্লাবগুলোর সাথে হবে সমন্বয় পর্ব। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপির জন্য অনুসরণ করা হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দেয়া নির্দেশনা। সিসিডিএম তারা ক্লাবদের সাথে বসবে, টুর্নামেন্ট কমিটি লিগ চালানোর ব্যাপারে যেগুলো আছে, যেগুলো টুর্নামেন্ট চালানোর ব্যাপারে তারা এখন বসবে, একত্র হয়ে তারা এই কাজগুলি করার জন্য সামনের দিকে কোনো একটা সময় তো মিটিং করবে তারা। করোনা পরিস্থিতি দিচ্ছে না সমর্থন, তারপরও স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগের সম্ভাবনা একেবারে বাতিল করে দিচ্ছে না বিসিবি। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ক্লাবগুলোর সামর্থ্য। সুরক্ষা বলয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ঠিক কতটা অনুসরণ করতে পারবে ক্লাবগুলো, তার উপর নির্ভর করবে অনেক কিছু। ক্লাবগুলোকে নিয়ে যখন টুর্নামেন্ট লিগ শুরু হবে তখন তো তাদের তো নিজেদেরও তো একটা কোয়ারেন্টাইনের ব্যাপার আছে, বায়োবাবল আছে। তারা কি ক্লাবগুলো কি তাদের সেই সামর্থ্য আছে কিনা দেখতে হবে। আন্তর্জাতিক মিশন বন্ধ থাকলেও কাজ বন্ধ হচ্ছে না কোচিং স্টাফের। ঘরোয়া আসরে সম্পৃক্ত করা হবে তাদের। মনিটরিং, কনসালটেন্সি সহ নানা কার্যক্রম অব্যাহত রাখবেন তারা। যদি কোনো টুর্নামেন্টও থাকে তারা ওই টুর্নামেন্টগুলি বা যে লিগেও যদি খেলা যদি শুরু হয় ডেফিনেটলি তারা তো ওইগুলো সুপারভাইজ করবে, তারা থাকবে, মনিটর করবে এবং কোনো কিছু তাদের অ্যাডভাইস থাকলে ডেফিনেটলি তারা সেই অ্যাডভাইসগুলো তারা দিতে পারবে। আলোচনা বাদ যাচ্ছে না ক্রিকেটারদের পারিশ্রমিক প্রসঙ্গ। বকেয়া ইস্যুতে খুব শীঘ্রই মীমাংসার আশাবাদ বিসিবির। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে 15 রানে। আবুধাবিতে তৃতীয় জয়ের খোঁজে থাকা দিল্লি ব্যর্থ এই দিন। 163 রানের টার্গেটে করেছে 147 রান। হায়দ্রাবাদের উদ্বোধনী জুটিতে আসে 77 রান, ওয়ার্নার ফেরেন 45 করে। ধীরগতির ব্যাটিংয়ে 48 বলে 53 করেন বিয়ারিস্টো। মাঝে ব্যর্থ মানিশ পান্ডে। উইলিয়ামসনের ঝোড়ো 41 রানে লড়াইয়ের পুঁজি পায় হায়দ্রাবাদ। রাবাদা ও অমিত মিশ্রা নেন 2টি করে উইকেট। রাশিদ খান ও ভুবনেশ্বর কুমারের দারুণ বোলিংয়ে সুবিধা করতে পারেনি দিল্লি, থেমেছে 150 নিচে। সর্বোচ্চ 34 রান করেন ধাওয়ান, পান্তের ব্যাটে আসে 28 রান। রাশিদের শিকার 3 উইকেট, 2টি নিয়েছেন ভুবনেশ্বর। লিগায় পেলে আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। টানা 2 জয়ে টেবিলের শীর্ষে রাজস্থান। শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে দারুণ জয়ে চাঙ্গা স্টিভ স্মিথের দল। এই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না রয়্যালস। ব্যাটিংয়ে জস বাটলার, সঞ্জু স্যামসন বড় শক্তি তাদের। মিডল অর্ডারে দ্রুত রান তুলতে অধিনায়ক স্মিথও যথেষ্ট কার্যকরী। অন্যদিকে হার দিয়ে আসর শুরু করলেও হায়দ্রাবাদ ম্যাচ দিয়ে জয়ে ফিরেছে কলকাতা। রাজস্থান ম্যাচেও বড় ভরসা শুভমান গিল, এভিন মর্গেনের ফর্ম।
বোলিংয়ে যথেষ্ট বিকল্প থাকায় বাদ পড়তে পারেন কুলদীপ যাদব। হেড টু হেডে 20 লড়াইয়ে 10টি করে ম্যাচ জিতেছে দুদল, যার মধ্যে 2টি ছিল সুপার ওভার। ভিশন 2033 নিয়ে 21 দফা ইশতেহার ঘোষণা করেছেন বাফুফে নির্বাচনের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। নির্বাচিত হলে বাফুফের আর্থিক অনিয়ম এবং পাতানো ম্যাচের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাছাড়া জাতীয় দলের ফুটবলারদের বেতন কাঠামো ও ইন্স্যুরেন্সের ব্যবস্থা করার কথাও আছে ইশতেহারে। সভাপতি পদে লড়াই সালাউদ্দিনের বিপক্ষে। নির্বাচনের মাঠে শফিকুল ইসলাম মানিক চলেছেন একাকী। ইশতেহার ঘোষণার দিনে তার সঙ্গী কেবল সাবেক তারকা সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির। ভিশন 2033 ব্যানারে 21 দফা প্রতিশ্রুতি নিয়ে হাজির মানিক। নির্বাচন হলে কাউন্সিলররা যদি ঠিক মতো ব্যালটে ভোট দিতে পারে, আমার জানা মতে আমি যাদের সাথে কথা বলেছি 100 জনে 20 জন ওদের পক্ষে নাই। 2033 অলিম্পিকের লক্ষ্যে শক্তিশালী দল গঠনে দিয়েছেন গুরুত্ব। সাথে প্রতিবছর নির্দিষ্ট ক্যালেন্ডার প্রণয়নের পাশাপাশি আর্থিক অনিয়ম, পাতানো ম্যাচসহ বয়সভিত্তিক টুর্নামেন্টকে নিয়মিত মাঠে রাখার প্রতিশ্রুতি মানিকের। প্রতি বছর একটি গ্রহণযোগ্য বাস্তবায়নযোগ্য ক্যালেন্ডার থাকবে, যা আগেই প্রকাশিত হবে। বাফুফের আর্থিক অনিয়ম এবং পাতানো ম্যাচের ক্ষেত্রে নতুন নীতিমালা তৈরি, এক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, যার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এই বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য, যেটা আমরা পেপার পত্রিকায় দেখি। এটার ব্যাপারে আমরা অবশ্যই মনে হয় জোর দিব সবচেয়ে বেশি। যাদের জন্য ফেডারেশন, সেই ফুটবলারদের জন্য ইশতেহারে রয়েছে নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হলে জাতীয় দলের ফুটবলারদের বেতন কাঠামোতে আনতে চান মানিক। ইন্স্যুরেন্সের ব্যবস্থাও করে দিতে চান। সাথে 6 মাসের মধ্যে আধুনিক জিমনেশিয়াম তৈরির কথাও জানান তিনি। বর্তমান জাতীয় দলের খেলোয়াড়দের পুরুষ ও মহিলা বেতন কাঠামো, এটা একটি গুরুত্বপূর্ণ দিক। এবং ইন্স্যুরেন্স দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যেই একটি আধুনিক জিমনেশিয়াম নির্মাণ প্রকল্পে হাত দেওয়া হবে। খেলা থেকে ভোটের মাঠে মানিক একেবারে নতুন মুখ। পরিবর্তনের লক্ষ্য নিয়েছেন নির্বাচনী চ্যালেঞ্জে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ ক্যারাবাও কাপ থেকে বিদায় নিল চেলসি। পেনাল্টি শুটআউটে টটেনহ্যামের কাছে হেরেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে শুরুটা দুর্দান্ত ছিল চেলসির। 19 মিনিটে নতুন সাইনিং টিমো ওয়ার্নারের গোলে লিড নেয় দ্য ব্লুজ। আধিপত্য ধরে রেখে 1-0 স্কোর লাইনে শেষ হয় প্রথমার্ধ। বিরতির থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় টটেনহ্যাম। তবে চেলসির শক্ত রক্ষণ ভেদ করতে ব্যর্থ স্বাগতিকরা। অবশেষে ডেডলক ভাঙে 83 মিনিটে অভিষিক্ত রেগুলেশনের ক্রস থেকে গোল করেন এরিক লামেলা। তার গোলেই খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। স্পার্সদের সবাই লক্ষ্যভেদ করলেও চেলসির শেষ শটটি জালে জড়াতে ব্যর্থ হন ম্যাসন মাউন্ট। ফ্রেঞ্চ ওপেনে দুরন্ত জয়ে শুরু করেছেন নোভাক জকোভিচ। তৃতীয় দিনে অঘটনের শিকার দানিয়েল মেদভেদেভ বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডে। সুইডিশ মিকাইলের বিপক্ষে দাপট জকোভিচের প্রথম 2 সেট জেতেন 6-0, 6-2 গেমে। পরের সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যেখানে শীর্ষ বাছাই জকোভিচের জয় 6-3 গেমে। এদিকে ফুসোভিচের কাছে প্রথম 2 সেট হেরে পিছিয়ে পড়েন মেদভেদেভ। তৃতীয় সেটে 6-2 গেমের জয়ে আশার সঞ্চার করলেও শেষটা হয়েছে চরম হতাশা। চতুর্থ সেট হেরেছেন 6-1 গেমে। নারিয়েগোকে অঘটন এড়িয়ে গেছেন ক্যারোলিন প্লিসকোভা। ইজিপশিয়ান শেরিফের কাছে প্রথম সেট হারেন টাই ব্রেকে। সাহস রেখে ঘুরে দাঁড়িয়েছেন প্লিসকোভা। পরের 2 সেট জিতে নেন 6-2, 6-4 গেমে। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।